বিয়েবাড়িতে সকলে আনন্দ করছে, তার মধ্যে হঠাৎ করে একজন মানুষ এসে প্রভার হাত শক্ত করে চেপে ধরে। প্রভা নিজের হাত সরিয়ে নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তা সম্ভব হয় না। প্রভা ভালো করে খেয়াল করে দেখে এই মানুষ আর কেউ না, শুভ। শুভ প্রভার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রভা ভয় পেয়ে যায়। শুভ, তুমি? প্রভার কথার কোনো উত্তর শুভ দেয় না। সে প্রভার হাত শক্ত করে চেপে ধরে বিয়ের অনুষ্ঠান থেকে নিয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে সকলে নাচ গান নিয়ে বিজি থাকার কারণে কেউ এই বিষয়ে খেয়াল করে নাই। শুভ প্রভার হাত ধরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। এরপর রুমে গিয়ে প্রভাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। প্রভা শুভর এমন কাজ দেখে অবাক হয়ে যায়। শুভ কেন তার সাথে এমন করছে তা প্রভা বুঝতে পারছে না। প্রভা শুভকে কোনো কথা জিজ্ঞেস করতে যাবে, এর আগেই শুভ ওর কাছে এগিয়ে যায়। শুভ বিছানা থেকে প্রভাকে হাত ধরে ওপরে তুলে ওর গালে একটা থাপ্পড় দেয়। হঠাৎ করে শুভর থাপ্পড় দেওয়ার কারণে প্রভা নিজেকে সামলে রাখতে পারে না। সে আবার বিছানায় পড়ে যায়। শুভ আবার বিছানা থেকে প্রভাকে তুলে ওর গাল শক্ত করে ধরে। তোর খুব ভালো লাগে তাই না প্রভা? অন্য পুরুষের সাথে গান করতে, নাচ করতে, সব ছেলেদের সামনে শরীর দেখিয়ে নিজের প্রতি সবাইকে আকৃষ্ট করতে। তোর চরিত্র এত খারাপ প্রভা? প্রভা শুভর কথার কোনো মানে বুঝতে পারে না, তবে প্রভার রাগ হয় এমন কথা শুনে। প্রভার চরিত্র নিয়ে কেউ কথা বললে প্রভা চুপচাপ তা কখনো মেনে নেবে না, অসম্ভব। শুভ, তোমার সমস্যাটা কি? কি বলছো কি তুমি? আর আমি বিয়ের আসরে নিজের শরীর দেখিয়ে মানুষকে আকৃষ্ট করেছি, এই কথার মানে কি? তুমি কি বলতে চাও আমার চরিত্র খারাপ? প্রভা, তোমার যে চরিত্র ঠিক কতটা খারাপ সেটা আমি ভালো করে জানি। যদি শাড়ি ঠিক করে সামলে রাখতে না পারো তাহলে পরতে কেন যাও? তোমার শাড়ির আঁচল সরে গিয়ে পেটের অংশ সম্পূর্ণ দেখা যাচ্ছে। সেই বিষয় কি তোমার কোনো খেয়াল আছে? আর ওই রায়ানের সাথে এত কথা কি তোমার? বড়লোক ছেলে দেখলে কি মাথা ঠিক থাকে না? শুভর মুখে প্রভার শাড়ির আঁচল ঠিক করে নেয়, নিজের শরীরের প্রতিটা অংশ ভালো করে কভার করে। তবে শুভর মুখে রায়ানের নাম শুনে প্রভার রাগ হয়। রায়ান শুধু তার বন্ধু। বিয়ের আসরে অনেক দিন পর রায়ানের সাথে আবার দেখা হয়েছে, আর তাই একটু দাঁড়িয়ে কথা বলছে। কিন্তু তাই বলে শুভ প্রভাকে চরিত্রহীন বলল? শুভ, ভদ্র ভাষায় কথা বলবে আমার সাথে। রায়ান শুধু আমার ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছু না। প্রায় 5 বছর পর রায়ানের সাথে আমার দেখা হয়েছে, যার জন্য ওর সাথে দাঁড়িয়ে শুধুমাত্র কথা বলেছি আমি। আর এই প্রভা বড়লোক ছেলে দেখে তার গলায় ঝুলি পড়ে না। এত বাজে শিক্ষা প্রভার নেই। প্রভা, তোমার কি লজ্জা করছে না এমন সুন্দর করে সাজিয়ে মিথ্যা কথা বলতে? আর রায়ান তোমার বন্ধু না, বরং ও তোমার প্রেমিক হয়। বড়লোক ছেলে দেখে নিজের লোভ নিয়ন্ত্রণ করতে পারলে না প্রভা, যার জন্য নিজের শাড়ি খুলে তার সামনে নিজেকে প্রদর্শন করতে লজ্জা করে নাই তোমার? শুভর কথা আর প্রভার সহ্য হয় না। শুভ, আসলে কি জানো, মানুষের চিন্তা ভাবনা যেমন তার কথাও ঠিক তেমন হয়। সবাইকে নিজের মতো চরিত্রহীন ভাবতে যেও না। আর আমি যদি বড়লোক ছেলের সামনে নিজের শাড়ির আঁচল ফেলে তাকে শরীর দেখিয়ে নিজের দিকে আকৃষ্ট করি, তাহলে তোমার কি? আমার শরীর, আমার জীবন, আমি যা ইচ্ছা তাই করব। আমার শরীরের উপর তোমার এত অধিকার বোধ কোথা থেকে আসে শুভ? আমি কে হই তোমার? প্রভার কথা শুনে শুভর শরীরে আবার রাগ উঠে যায়। সে এইবার প্রভার গলা শক্ত চেপে ধরে, যার কারণে প্রভার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রভা, আমি তোমার কে হই তুমি সেটা জানো না। আমি তোমার স্বামী হই। শরীয়তের নিয়ম অনুসারে তুমি আমার বিবাহিত বউ, যার সাথে 3বার কবুল বলে বিয়ে হয়েছে আমার। স্বামী বেঁচে থাকতে অন্য পুরুষের সামনে নিজের শরীর দেখাতে লজ্জা করে না তোমার প্রভা? কি বললে তুমি শুভ? আমি তোমার বউ? এই কথাটা হাস্যকর আমার জন্য। যে স্বামী নিজের বউ রেখে অন্য মহিলার সাথে প্রেমের সম্পর্ক করে, তার মতো চরিত্রহীন কাপুরুষ মানুষ আমার চরিত্র নিয়ে কথা বলে। যার নিজের চরিত্র নাই সে আবার আমার চরিত্র নিয়ে কথা বলে। আর কোন বিয়ের কথা বলছেন আপনি শুভ? যে পুরুষ নিজের বউকে সকলের সামনে পরিচয় দিতে পারে না, তার মান সম্মান রক্ষা করতে পারে না, সেই পুরুষের মুখে বউ বা বিয়ে কোনো কথাই মানায় না। প্রভার মুখে এমন কথা শুনে শুভ তার হাত সরিয়ে নেয় প্রভার গলা থেকে।
শুভ তাকিয়ে দেখে প্রভার চোখের দিকে, সেখানে শুধু তার জন্য ঘৃণা আর রাগ রয়েছে। শুভ বেশি সময় প্রভার দিকে তাকিয়ে থাকতে পারে না, নিজের চোখ নিচে নাম ফেলে সে। শুভর চোখ নামিয়ে ফেলা দেখে প্রভা হাসে। সত্যি কথা শুনতে সবসময় খারাপই লাগে শুভ। আপনার সাথে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যেই ভুলের শাস্তি প্রতিদিন আমি পেয়ে যাচ্ছি। আর রায়ানের আমার শুধু বন্ধু, তবে ভবিষ্যতে এর চেয়ে বেশি কিছু হতেও পারে। প্রভা, আপনি কিন্তু অতিরিক্ত করছেন। অতিরিক্ত আমি না, বরং আপনি করছেন। আমার রুম থেকে বের হয়ে যান আপনি শুভ। কেউ দেখে ফেললে আরেক বড় সমস্যা হয়ে যাবে। আর যদি আপনার প্রেমিকা আমাদের একসাথে দেখে, তাহলে হয়তো আমাকে খুন করে ফেলবে। কিংবা আপনি তখন কোনো কথা বলবেন না, বরং চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। কাপুরুষ আপনি, কোনো মেরুদণ্ড নাই। এখন যান, বের হয়ে যান আমার রুম থেকে। আপনাকে সহ্য হচ্ছে না আমার। প্রভা কথাটা বলে এগিয়ে যায় শুভর দিকে, এরপর দরজা খুলে দেয়। শুভর কাছে গিয়ে ওর হাত ধরে প্রভা ওকে রুম থেকে বাহির করে দেয়। শুভ রুমের বাইরে যাওয়ার পর প্রভা তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। শুভ দরজার বাইরে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। প্রভার কথার প্রতিবাদে সে কোনো কথা বলে নাই। কি বলবে, প্রভা যা বলছে সব সত্যি, কিন্তু আসল সত্যি ঘটনা প্রভা জানে না, আর শুভ সেটা বলতেও পারবে না। শুভ দরজার সামনে থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, তখন ওর সামনে আসে সাইমা। সাইমার সাথে কথা বলার কোনো মুড শুভর নাই, তাই শুভ পাশ কাটিয়ে চলে যেতে চাইলে সাইমা তার হাত ধরে ফেলে। সাইমা হঠাৎ করে হাত ধরে ফেলার কারণে শুভ বেশ বিরক্ত হয়। সে সাইমার হাত নিজের হাতের ওপর থেকে সরিয়ে দেয়। সাইমা, কি করছো এইসব? বাড়িতে অনেক মানুষ আছে, আত্মীয় স্বজন আর গুরুজন আছে। সবার সামনে এমন করে হাত কেন ধরছো? কেউ দেখে ফেললে কি মনে করবে? শুভ, এখানে মনে করার কি আছে? তুমি আমার হবু স্বামী। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে। আর 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে হবে। এখন যদি হাত ধরি তাহলে সমস্যা কোথায়? সাইমার কথার কোনো জবাব শুভ দেয় না। সে সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। সাইমা শুভর ব্যবহার দেখে অবাক হয়ে যায়। শুভ তার সাথে এমন আচরণ কি করে করতে পারে? শুভ নিচে গিয়ে বিয়ের আসরে সকলের সাথে কথা বলে, তবে তার আর ভালো লাগছে না কথা বলতে। শুভ নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। একটু আগে প্রভাত বলা কথা তার মনে পড়ে। প্রভা, আপনি কেন বুঝতে পারেন না যে আমি আপনাকে ভালোবাসি? সাইমার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই, কিন্তু কি করব আমি প্রভা? সত্যি ঘটনা বলতে পারবো না আপনাকে আমি। শুভ কথাটা বলে পকেট থেকে নিজের ফোন বের করে সেখানে থাকা প্রভা আর তার বিয়ের ছবি দেখতে থাকে। বিয়ের দিন লাল শাড়িতে প্রভাকে অনেক সুন্দর লাগছে। শুভ সেই দিন নিজের চোখ সরাতে পারে নাই প্রভার ওপর থেকে। শুভ নিজের বিয়ের দিন কল্পনা করতে থাকে, অন্যদিকে প্রভা রুমে বসে কান্না করতে থাকে। শুভ কি কখনো তাকে ভালোবাসে নাই? শুধু কি তাদের বিয়ে হয়েছে বলে তার ওপর শুভ অধিকার খাটায়? প্রভা আর শুভ দুইজন কাজিন হয়। প্রভা শুভর মামাতো বোন। প্রভার মা বাবা ছোটবেলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোট প্রভাকে তার মামা এই বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে প্রভা এই বাড়িতে থাকে। এই বাড়ির প্রত্যেকে তাকে ভালোবাসে, শুধু ওর নানু ছাড়া। কারণ প্রভার মা পালিয়ে গিয়ে তার বাবার সাথে বিয়ে করছিল, যার জন্য ওর নানু তাদের বিয়ে মেনে নিতে পারে নাই। প্রভার নানু ওর সাথে ভালো করে কথা বলে না। ছোটবেলা থেকে প্রভার প্রতি শুভর এক আলাদা ফিলিংস ছিল। প্রভা যদি কোনো ছেলের সাথে কথা বলতো, শুভ তা সহ্য করতে পারত না। কিন্তু শুভ কখনো নিজের মুখে বলে নাই যে সে প্রভাকে ভালোবাসে, আর প্রভাও কখনো তাকে জিজ্ঞেস করে নাই। প্রভা আর শুভর বিয়ে হয়েছে একটা অ্যাক্সিডেন্ট, যার বিষয়ে তারা দুজন ছাড়া বাকি কেউ জানে না। প্রভা যখন নিজের রুমে বসে কান্না করছিল, আর তখন ওর রুমের দরজার মধ্যে কেউ নক করে। প্রভা দরজায় শব্দ শুনে বুঝতে পারে কেউ হয়তো তার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। প্রভা নিজের চোখের পানি মুছে ফেলে, এরপরে সে হেঁটে যায় দরজার কাছে। দরজা খুলে দেখে তার সামনে রায়ান দাঁড়িয়ে আছে। রায়ান, তুমি এখানে? কোনো দরকার ছিল কি? কেন পড়বা? দরকার ছাড়া কি তোমার রুমে আমি আসতে পারি না? আসলে তোমার সাথে অনেক সময় ধরে কথা হয় নাই, তাই এসেছি।
কথা বলতে। আচ্ছা, বিয়ের আসরে মানুষ কত আনন্দ করছে, এইসব রেখে তুমি রুমে কি করছো? রায়ানের কথা শুনে প্রভা হাসে। তার জীবনে আবার আনন্দ? প্রভা রায়ানকে ভিতরে আসতে বলে। রায়ান ও প্রভার সম্মতি পেয়ে রুমে ঢুকে যায়। এরপর প্রভার রুম ভালো করে দেখতে থাকে। প্রভার রুমে বেশ একটা বড় না, তবে রুমের প্রতিটা জিনিস খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। রায়ান বুঝতে পারে এই রুমের প্রতিটা জিনিস প্রভার খুব শখের। প্রভা দেখে রায়ান তার ঘরের প্রতিটা জিনিস ভালো করে দেখে যাচ্ছে। রায়ান, কি দেখছেন আপনি? আপনাদের মতো এত বড়লোক আমি না, তাই আমার ঘর ছোট, আপনার হয়তো পছন্দ হবে না। পূর্বা, যাদের টাকা আছে তাদের ঘর তারা অনেক সুন্দর করে সাজাতে পারে, কিন্তু কি জানেন, টাকা দিয়ে মানুষের রুচি কিনা যায় না। আপনার ঘরের প্রতিটা জিনিস সেই যত্ন আর ভালোবাসা দিয়ে সাজানো হয়েছে, সেটা টাকা দিয়ে সাজানো যাবে না। রায়ানের মুখে প্রশংসা শুনে প্রভার বেশ ভালো লাগে। তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। প্রভা আর রায়ান বেশ অনেক সময় গল্প করে। এরপর তারা রুম থেকে বের হয়ে আসে। রায়ান প্রভাকে জোর করে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রভা মানা করলে রায়ান তাকে নিয়ে যায়। প্রভা আর রায়ান যখন নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, তখন ওদের সাথে দেখা হয় সাইমার। সাইমাকে দেখে প্রভার মুখের হাসি শেষ হয়ে যায়। সাইমা দেখে প্রভা আর রায়ান একসাথে কোথাও যাচ্ছে। কি ব্যাপার প্রভা? রায়ানের সাথে দেখি তোমার 2 দিন অনেক ভালো সম্পর্ক গড়ে উঠেছে। অবশ্য তোমার মতো গরিব আর লোভী মেয়ে বড়লোক ছেলে দেখলে তাকে নিয়ে নিজের প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করবে, এটা তো স্বাভাবিক। তবে ভালো হয়েছে, রায়ান যথেষ্ট ভালো ছেলে, তোমার সাথে ভালোই মানাবে। আর শুভর সাথে আমার বিয়ে হয়ে গেলে তোমরাও বিয়ে করে ফেলতে পারবে, সমস্যা নেই। সাইমা যে প্রভাকে নিচু করার জন্য কথাগুলো বলছে তা প্রভা বেশ ভালো করে বুঝতে পারছে। প্রভার পাশে থাকা রায়ান কিছু বলতে যাবে সাইমাকে, এর আগেই প্রভা ওকে থামিয়ে দেয়। সাইমা, তোমার সবসময় আমার বিষয়ে এত মাথা ব্যথা কেন? বিনা বেতনে যারা অন্যের বিষয়ে ভাবে তাদের বাংলা ভাষায় চামচা বলে। সাইমা, এত বড় লোকের মেয়ে হয়ে তুমি চামচাগিরি করবে সেটা ভালো দেখায় না। আর রায়ানের সাথে আমার কি সম্পর্ক সেটা জানার আগ্রহ তোমার কেন এত? অন্যের প্রেমের বিষয়ে মাথা ব্যথা না করে নিজের প্রেমিকের দিকে মনোযোগ দাও। যে নিজের ঘর সামলাতে পারে না তার অন্য কোনো মানুষকে জ্ঞান দেওয়া মানায় না। প্রভার কথা শুনে সাইমার ভীষণ রাগ হয়। এই মেয়ে তাকে অপমান করে কথা বলছে, এত বড় সাহস! সাইমা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। সে প্রভাকে থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে হাত তোলে। প্রভার গাল টাচ করার আগেই প্রভা তার হাত ধরে ফেলে। ভুল করেও এই কাজ করতে যাবে না সাইমা, না হলে থাপ্পড় দেওয়া তো অনেক দূরের কথা, তোমার খাবার খাওয়ার জন্য এই হাত আর থাকবে না। এই প্রভা কোনো অবলা বা অসহায় মেয়ে না, কথাটা মাথায় রাখবে। প্রভা বেশ শক্ত করে সাইমার হাত চেপে ধরে, যার কারণে সাইমার হাত লাল হয়ে গেছে। সাইমার অনেক রাগ হচ্ছে প্রভার উপর, কিন্তু সে জানে প্রভা ঠিক কতটা ভয়ঙ্কর মেয়ে। প্রভা আর সাইমার ঝগড়ার মধ্যে পাশে থাকা রায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তবে প্রভার এমন সাহসী রূপ দেখে সে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে প্রভার উপর। সাইমা, তোমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। পূর্বার গালে থাপ্পড় দেওয়ার সাহস কি করে হয় তোমার? রায়ানের কথা মধ্যে সেখানে উপস্থিত হয় শুভ। শুভ এসে সাইমার পাশে দাঁড়ায়, এরপর ওর হাত দিয়ে সাইমার কাঁধে হাত রাখে। প্রভা সেটা দেখে নিজের চোখ সরিয়ে নেয়। শুভর প্রতি তার রাগ হয়। আর শুভকে দেখে সাইমা কান্না করা শুরু করে দেয়। তার হাতে ক্ষত হয়ে যাওয়া স্থানে শুভকে দেখায়। শুভ সাইমার হাতে হাত দাগে নিজের হাত বুলিয়ে দিতে থাকে, আর সাইমাও ন্যাকামি করে আরও বেশি নাটক করতে থাকে। প্রভা সম্পূর্ণ বিষয় দেখে যাচ্ছে, তার রাগের শরীর জ্বলে যাচ্ছে। রায়ান, তোমার কোনো অধিকার নাই আমার প্রেমিকার সাথে উঁচু গলায় কথা বলার। আর সাইমা যা বলেছে তা সত্যি সত্যি। প্রভার টাকার লোভে তোমার সাথে প্রেমের সম্পর্ক করতে চায়। আর তুমি কেমন মানুষ রায়ান? বাড়ির কাজের লোকের সাথে ঘোরাঘুরি করছো। নিজের যোগ্যতা অনুসারে কাউকে বিয়ে করবে তা না, একটা রাস্তার মেয়ের সাথে তুমি কথা বলছো। শুভর মুখে রাস্তার মেয়ে কথাটা শুনে প্রভার অনেক রাগ হয়। নিজের বিবাহিত বউকে অপমান করতে লজ্জা করছে না শুভর? শুভ, আপনার আর সাইমার সবচেয়ে বাজে স্বভাব কি জানেন? অন্যের ব্যক্তিগত বিষয়ে কথা বলা। আর আপনার অবগতির জন্য এই বিষয়ে বলে দেই যে আমি এই বাড়ির কাজের লোক নয়, বরং এই বাড়ির মেয়ে।
আমার মায়ের সম্পত্তির অধিকার কিন্তু আমার আছে। চৌধুরী বাড়ির অর্ধেক সম্পত্তির মালিক আমি। সো নেক্সট টাইম থেকে কাজের লোক কথাটা বলার আগে ভেবেচিন্তে বলবেন। প্রভা কথাটা বলে শুভর সামনে রায়ানের হাত ধরে সেখান থেকে চলে যায়। শুভর রাগে শরীর জ্বলে যাচ্ছে প্রভা আর রায়ানকে একসাথে দেখে। প্রভা চলে যেতেই শুভ সাইমার কাঁধ থেকে নিজের হাত সরিয়ে নেয়। এরপর নিজের রুমে চলে যায়। শুভ রুমে গিয়ে জোরে দরজা বন্ধ করে দেয়। এরপর সামনে থাকা টেবিল থেকে একটা কাচের গ্লাস ভেঙে ফেলে, তবু শুভর রাগ কমে না। শুভ অতিরিক্ত রাগে ঘরের সব জিনিস ভেঙে ফেলতে শুরু করে। সামনে থাকা কাচে গিয়ে নিজের হাত কাটে। তার হাত থেকে রক্ত পড়ছে, তবু তার মনে জমে থাকা রাগ কষ্ট কমে নাই। শুভর চোখের সামনে ভেসে ওঠে প্রভার রায়ানের হাত ধরার বিষয়টা। শুভর চোখ দিয়ে পানি চলে আসে। সকলে বলে পুরুষ মানুষের কান্না করতে নাই, কিন্তু কি করবে শুভ, নিজের কষ্ট সে চোখের পানি ছাড়া বর্ণনা করতে পারছে না। শুভ কখনো পারবে না প্রভাকে অন্য কোনো পুরুষের সাথে মেনে নিতে, অসম্ভব। প্রভা যদি অন্য কারো হয়ে যায় তাহলে শুভ মারা যাবে, সে তার প্রভাকে ছাড়া বাঁচবে না। অন্যদিকে প্রভা সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার আগেই রায়ানের হাত ছেড়ে দেয়। রায়ান কোনো কথা বলে না, তার মুখে একটা হাসি ফুটে ওঠে। প্রভার আর ভালো লাগছে না এইসব, নিজেকে টায়ার্ড লাগছে তার। সাইমা আর শুভর বিয়ে হবে কয়েকদিন পর, তখন প্রভা কি পারবে নিজের চোখের সামনে তার স্বামীকে অন্য কারো হতে দেখতে? প্রতিটা মেয়েই স্বামী সংসার নিয়ে কত স্বপ্ন থাকে, প্রভারও ছিল, কিন্তু তার স্বপ্ন শুধু স্বপ্ন হয়ে থেকে গেছে, আর বাস্তবে রূপান্তর হলো না। শুভ যদি প্রভাকে ভালো না বাসে তাহলে কেন তাকে বিয়ে করেছে, কেন তার জীবনটা নষ্ট করে দিয়েছে? প্রভা যখন এসব ভাবতে থাকে আর সিঁড়ি দিয়ে নামতে থাকে, হঠাৎ করে পায়ে পা লেগে সে পড়ে যেতে থাকে। তখন রায়ান ওকে ধরে ফেলে। প্রভা, কি করছেন আপনি? মনোভাব কোথায় আপনার? একটু হলে পরে গিয়ে পা ভেঙে যেত আপনার। রায়ান, আমার পা কেন? আমি মারা গেলেও কেউ কান্না করবে না। তবে আপনাকে ধন্যবাদ আমাকে সেভ করার জন্য। রায়ান আর কোনো কথা বলে না। তারা একসাথে নিচে চলে যায়। সেখানে সকলে বিয়ের অনুষ্ঠানে মজা করছে। চারিদিকে গান বাজনা নাচ ইত্যাদি হচ্ছে, সবার মুখে হাসি, শুধু প্রভাত ছাড়া। প্রভা এক কোণায় দাঁড়িয়ে আছে, তার ভালো লাগছে না এত মানুষের ভিড়ের মধ্যে, তার দম বন্ধ হয়ে যাচ্ছে। প্রভা আর অনুষ্ঠানে না থেকে চলে আসে নিজের রুমে। সময় কেটে যায়, তখন প্রায় বিকেল 4টে বাজে। প্রভা এখনও তার রুম থেকে বের হয় নাই। প্রভা ওয়াশরুমে যায়, সেখান থেকে গোসল শেষ করে বাইরে বের হয়ে আসে। তার বড্ড খিদে লেগেছে, যার জন্য সে নিচে খেতে যায়। প্রভা নিজের রুম থেকে বের হয়ে যখন নিচে যাবে, তখন শুভর রুমে একটু উকি দেয়। শুভর রুমের দরজা বন্ধ ছিল, যার জন্য প্রভা আর সেখানে না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। রান্নাঘর থেকে খাবার নিয়ে টেবিলে বসে খাবার খেতে থাকে প্রভা। তখন শুভর মা আসে, উনি প্রভাকে জিজ্ঞেস করে শুভর বিষয়ে। প্রভা বলে শুভর রুমে দরজা বন্ধ, এর চেয়ে বেশি কিছু সে জানে না আর। শুভ সে সকাল থেকে নিজের রুমের দরজা বন্ধ করে বসে আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, এখনো দরজা খুলছে না। কি হয়েছে ওর? শুভ যদি দরজা বন্ধ করে থাকে তাহলে বিয়ে বাড়ির এত কাজ কে করবে? শুভর মায়ের কথা শুনে প্রভার খাওয়া বন্ধ হয়ে যায়, তার গলা দিয়ে আর ভাত নামে নাই। শুভ কি সত্যি দুপুরের খাবার খায় নাই? আর এত সময় রুমে বসে কি করছে উনি? শুভর রাগ হলে সে ঠিক কী করতে পারে সেটা প্রভা জানে। মামনি, আমার মনে হয় শুভর অফিসে জরুরি কাজ আছে, যার জন্য রুমের দরজা বন্ধ করে কাজ করছে। তুমি একটা কাজ করো, খাবার বেড়ে আমার হাতে দাও, আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে প্রভা, তুমি খাবার দাও, আমি শুভর জন্য খাবার নিয়ে আসছি। শুভর মা কথাটা বলে চলে যায় রান্নাঘরে। প্রভা আবার নিজের খাওয়া দাওয়ার ওপর মনোযোগ দেয়। প্রভা খাবার খাওয়া শেষ করে শুভর জন্য খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। প্রভা এখন শুভর রুমের সামনে দাঁড়িয়ে আছে, তার ভয় করছে। শুভ যদি তার কণ্ঠ শুনে রাগ করে তখন কি হবে? প্রভা নিজের মনে রাখা সব ভয় দূর করে শুভর দরজায় নক করে। শুভ, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, দরজা খোলেন। শুভ, দয়া করে দরজা খোলেন। প্রভার মনে অনেক ভয় হয় শুভর কোথাও কোনো উল্টোপাল্টা না করে দেয়। শুভর রাগ যে ঠিক কতটা ভয়ঙ্কর তা প্রভার অজানা নয়।
প্রভার মনের মধ্যে হাজারো ভয় উকি দিচ্ছে। এখন তার নিজের প্রতি রাগ হচ্ছে। কেন যে সকালে রায়ানের হাত ধরতে গেল, কিন্তু কি করবে, শুভর সাইমার কাঁধে হাত দেওয়া সে মেনে নিতে পারে নাই। প্রভা জানে শুভ ঠিক কতটা রাগ করে সে যখন অন্য কারোর সাথে কথা বলে। তবুও প্রভা নিজের মনকে শান্ত করে শুভকে আবার ডাক দিতে শুরু করে। প্রভা অনেক সময় ধরে ডাকে শুভর নাম ধরে, কিন্তু শুভ দরজা খোলে না। শুভর কোনো রেসপন্স না পেয়ে প্রভা যখন চলে যেতে চায়, তখন হঠাৎ করে রুমের দরজা খুলে দেয় শুভ। প্রভা পিছনে ঘুরে শুভকে কোনো কথা বলতে যাবে, এর আগেই তার চোখে পড়ে শুভর কেটে যাওয়া হাত। শুভর হাত থেকে অবিরাম রক্ত পড়ছে। প্রভা ভালো করে খেয়াল করে দেখে পুরো রুমে রক্তের দাগ ভেসে উঠেছে। প্রভা সামনে থাকা একটা টেবিলে খাবার রাখে, এরপর শুভর রক্ত পড়া হাত ভালো করে দেখতে থাকে। শুভ কোনো কথা বলে না, তার হাত প্রভার থেকে ছাড়িয়েও নিতে চায় নাই। শুভ, আপনার হাতে কি হয়েছে? কত রক্ত বের হচ্ছে আপনার হাত থেকে, কত কষ্ট হচ্ছে, তাই না আপনার? শুভ প্রভার কথার কোনো উত্তর দেয় না, বরং সে প্রভার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রভা শুভর হাত ধরে রুমের ভেতরে নিয়ে যায়, এরপর আলমারি থেকে ঔষধের বাক্স বের করে। প্রভা বিছানায় বসে শুভর হাত ভালো করে দেখতে থাকে, অনেক কাঁচ ফুটে গেছে হাতে। প্রভা খুব শান্ত হয়ে শুভর হাত থেকে কাচের টুকরো বের করতে থাকে। প্রভা মনে করেছে শুভর অনেক কষ্ট হচ্ছে, তার জন্যে সে শুভর মুখের দিকে তাকিয়ে দেখে। কিন্তু শুভ এখনও অনেক শান্ত হয়ে প্রভার দিকে তাকিয়ে আছে, যেন তার কোনো ব্যথা লাগছে না। শুভ, আপনার কি খুব ব্যথা করছে হাতে? না, ব্যথা করছে না আমার। ভালো করে ওষুধ লাগিয়ে দেন প্রভা। শুভর সম্মতি পেয়ে প্রভা ঔষধ লাগাতে থাকে শুভর হাতে। ফ্যানের বাতাসে শুভর সামনে থাকা কিছু চুল উড়ে যাচ্ছে, যার কারণে প্রভা শুভর হাতে ভালো করে মলম লাগাতে পারছে না। শুভ বিষয়টা বুঝতে পারে, তার অন্য হাত দিয়ে প্রভার সামনে থাকা চুল কানের পিছনে গুঁজে দেয়। শুভর হাতের ছোঁয়া পেয়ে প্রভা কিছুটা কেঁপে ওঠে। প্রভার গাল লাল হয়ে যায়, তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। তবে প্রভা মুখে কিছু বলে না, সে নিজের কাজ ভালো করে করতে থাকে। প্রায় 20 মিনিট পর শুভর হাতে ভালো করে ঔষধ লাগিয়ে দেয় প্রভা। এত সময় শুভ শুধু প্রভার দিকে তাকিয়েছিল, এক মুহূর্তের জন্য ও প্রভার থেকে চোখ সরিয়ে রাখে নাই। প্রভা, আমার খুব খিদে পেয়েছে, যান খাবার নিয়ে আসুন। জি, আমি যাচ্ছি। প্রভা বিছানা থেকে উঠে রুমের বাইরে যায়, টেবিলের ওপর রাখা খাবার নিয়ে আসে হাতে করে। শুভর হাতে দেয় খাবার। প্রভা, আমার ডান হাত কেটে গেছে, এই কাটা হাত দিয়ে কি খাবার খাওয়া যাবে? তাহলে কি নিচ থেকে চামচ নিয়ে আসবো? কেন? আপনার হাত আছে না? স্বামীর হাত কেটে গেলে তাকে খাইয়ে দিতে হয়। শুভর কথা শুনে প্রভা খাবার থালা নিজের হাতে নিয়ে নেয়, এরপর ভাত মাখিয়ে শুভর মুখের সামনে ধরে। শুভ হাসি মুখে তা খেয়ে নেয়। প্রভা এই রকম করে শুভকে খাইয়ে দেয়, তবে শুভ মাঝে মধ্যে দুষ্টামি করে প্রভার হাতে কামড় দিচ্ছে। প্রভা চুপচাপ সব ব্যথা সহ্য করে নেয়। খাবার খাওয়া শেষ হলে প্রভা নিজের হাত ধুয়ে নেয়। প্রভা এতক্ষণ ভালো করে খেয়াল করে নাই যে ঘরের সব জিনিসপত্র ভেঙে পড়ে আছে। প্রভা জানে শুভ রাগ হলে সে ঘরের সব কিছু ভেঙে ফেলে, এইটা তার নতুন কিছু না। কিন্তু শুভর হঠাৎ করে এত রাগ কার ওপর হয়েছে? প্রভার ওপর। কিন্তু কেন? সকালে রায়ানের হাত ধরেছে, ওর সাথে কথা বলেছে বলে? শুভ, ছোটবেলা থেকে আপনার রাগ উঠলে ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলেন, কিন্তু এত রাগ আপনার আজকে কেন হয়েছে শুভ? আমার রাগের কারণ কি আপনার অজানা প্রভা? শুভ, আমি হয়তো আপনার রাগের কারণ জানি, তবুও আপনার মুখ থেকে শুনতে চাই, কেন আপনি এত রেগে আছেন আজকে? প্রভার কথা শুনে শুভ ওর দিকে এগিয়ে যায়, ওর হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। প্রভাকে নিজের হাত সাথে মিশিয়ে ওর মুখে হাত রাখে। শুভর এত কাছে আসার কারণে প্রভা কেমন জানি আজব ফিলিংস হচ্ছে। প্রভার শ্বাস শুভর অনুভব করতে পারছে। শুভ মুখে একটা মুচকি হাসি ফুটে ওঠে। প্রভা, আপনি কেন তখন রায়ানের হাত ধরলেন? আপনার সাথে অন্য কোনো ছেলেকে দেখলে আমার অনেক কষ্ট হয়। আমার বউয়ের শরীরে অন্য পুরুষ টাচ করবে, এই কথাটা মনে হলে আমার রাগে শরীর জ্বলে যায়। শুভ, রায়ান শুধু আমার ভালো বন্ধু, এর চেয়ে বেশি আর কিছু না। আর আমি শুধু রায়ানের হাত ধরেছি বলে আপনার এত কষ্ট হচ্ছে।
তাহলে ভেবে দেখেন আমার কত খারাপ লাগতো যখন আপনি দিনের পর দিন সাইমার সাথে প্রেম করেছেন, আমার সামনে সাইমাকে জড়িয়ে ধরেন, ওর কাঁধে হাত রাখেন। তখন কষ্ট আমারও হয় শুভ। শুধু আমি আপনার স্ত্রী না, আপনিও আমার স্বামী শুভ। এই কথাটা কি আপনার মনে থাকে? কিন্তু বিশ্বাস করেন প্রভা, সাইমার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক নাই। ওর সাথে রিলেশনে যেতে আমি বাধ্য হয়েছি শুধুমাত্র পরিবারের কারণ। শুভর কথা শুনে প্রভার মুখে একটা বিষাক্ত হাসি ফুটে ওঠে। সেই হাসিতে কোনো সুখ বা খুশি বা বরং লুকিয়ে আছে ঘৃণা আর রাগ। শুভ, আপনি নিজের জীবনের প্রতিটা কাজ কি শুধু বাধ্য হয়ে করেন? একদিন দেখা যাবে বাধ্য হয়ে পরিবারের চাপে আপনি সাইমাকে বিয়ে করবেন। আর মনে রাখবেন শুভ, যদি আপনার আর সাইমার বিয়ে হয় তাহলে কিন্তু আমার আর আপনার সম্পর্ক চিরতরের মতো শেষ হয়ে যাবে। প্রভা কথাটা বলে শুভর থেকে নিজেকে সরিয়ে নেয়। এরপর রুমে থাকা ঝাড়ু দিয়ে রুম পরিষ্কার করতে থাকে। শুভ বিছানায় বসে প্রভাকে দেখতে থাকে। প্রভা নিজের কাজ শেষ করে রুম থেকে বের হয়ে যায়। প্রভা যাওয়ার আগে শুভর দিকে তাকিয়ে দেখে, শুভও দেখে প্রভার দিকে, যার ফলে তাদের দুজনের চোখের মিলন হয়। প্রভা রুম থেকে বের হয়ে যাওয়ার পর শুভ বিছানার বালিশের মধ্যে নিজের শরীর ছেড়ে দিয়ে শুয়ে পড়ে। শুভর বুকের মধ্যে বড্ড বেশি কষ্ট হচ্ছে প্রভার কথা শুনে। শুভ জানে প্রভা যা বলেছে তা সত্যি। প্রতিটা মেয়েই বিয়ের পর তার স্বামীর কাছ থেকে পরিচয় চায়। প্রভারও সেটা চাওয়া অন্যায় না, কিন্তু শুভ এখন কি করবে? তার কাছে আর কোনো উপায় নাই। সে সত্যি ঘটনা প্রভাকে জানাতে পারবে না, কিন্তু সে প্রভাকে নিজের জীবন থেকে হারিয়ে যেতেও দেবে না। শুভ নিজেকে কেমন জানি পাগল পাগল লাগছে। কব করবে না করবে তা সে বুঝতে পারছে না। শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, তবে তার চোখে কোনো ঘুম আসছে না। বারবার প্রভার বলা কথা মনে পড়ছে। শুভ না পারছে প্রভাকে নিজের কাছে রাখতে, আর না পারছে ওকে দূরে সরিয়ে রাখতে। শুভ রুম থেকে প্রভা বের হয়ে যায়। এরপর সে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। প্রভার অনেক কষ্ট হচ্ছে। তার মনে হয় সব সময় তার সাথে খারাপ হয়। প্রভা নিজের রুমে এসে অনেক কান্না করে। রাত প্রায় 6টা। প্রভার সকল কাজিনরা সকলে বাসার রুমে বসে গল্প করছে। প্রভা নিজের রুম থেকে বের হয়ে এসে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এরপর সবার সাথে কথা বলতে বসে যায়। কি অবস্থা প্রভা, তুমি কেমন আছো? সারাদিন রুমে বসে কি করো? তেমন কিছু না, আসলে আমার শরীর একটু ভালো লাগছে না, তাই আমি রুমে গিয়ে রেস্ট করছিলাম। আচ্ছা এসব বাদ দাও, চলো আড্ডা দিই আমরা সবাই মিলে। প্রভা আর কাজিনরা সকলে মিলে আড্ডা দেয়। এরপর রায়ান আসে। সে এসে সবার সাথে আড্ডা দিতে থাকে আর কথা বলতে থাকে। রায়ান প্রভার সাথে কথা বলে। এরপর সকলে মিলে মুভি দেখে। তবে শুভ এখনও নিচে আসে নাই। প্রভা বারবার সিঁড়ির দিকে তাকিয়ে দেখে। রায়ান বিষয়টা খেয়াল করে সে হাসে। কি হয়েছে পূর্বা? কার অপেক্ষা করছো তুমি? সিঁড়ি দিয়ে কে নিচে নেমে আসবে? না তেমন কেউ না। আচ্ছা বাদ দাও, মুভিটা অনেক সুন্দর, সেটা দেখা যাক। শুভ প্রায় অনেক সময় ধরে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। এরপর রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। সে দেখে তার সকল কাজিনরা টিভিতে মুভি দেখছে। সকলের মধ্যে থেকে শুভর চোখ যায় প্রভা আর রায়ানের দিকে। সাথে সাথে শুভর মেজাজ খারাপ হয়ে যায়। প্রভা আর রায়ান একসাথে বসে আছে। দুজনের মধ্যে দূরত্ব নাই বললে ভুল হবে না। প্রভা এতক্ষণ মুভি দেখায় বিজি থাকার কারণে শুভকে দেখতে পায় নাই। প্রভার চোখ যায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা শুভর দিকে। শুভর রাগী দৃষ্টি দেখে প্রভা শুকনো ঢুক গিলে সে দেখে শুভ তার আর রায়ানের দিকে তাকিয়ে আছে। প্রভা রায়ানের থেকে একটু দূরে সরে বসে। শুভ নিজের হাত শক্ত করে ফেলে। এরপর এসে সকলের সাথে বসে মুভি দেখতে থাকে। প্রভা আর শুভর দুইজনে একে অপরের দিকে তাকায়। আর 3 দিন পর শুভর বোন সুহানির বিয়ে, যার জন্য বাড়িতে বিশাল বিয়ের আয়োজন করা হয়েছে। সকলে অতিথি সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। সারা বাড়িতে কাজিরা এসেছে। সবাই মুভি এনজয় করে দেখে। এরপর সকলে সঙ্গীতের অনুষ্ঠানের জন্য রেডি হতে উপরে চলে যায়। প্রভা নিজের রুমে আসে। শুভর সাথে তার আর কোনো কথা হয় না। প্রভা রুমে এসে দেখে তার বেডের ওপরে এক গিফটের বাক্স রাখা আছে। প্রভা এগিয়ে যায় বিছানার কাছে। সে গিয়ে বাক্স খুলে দেখে
সেখানে একটা শাড়ি আছে যা দেখে প্রভা খুশি হয়ে যায়। শাড়িটা অনেক সুন্দর, নীল রঙের শাড়ি, বেশ দামি মনে হচ্ছে। প্রভার ভাবনার মাঝে তার মনে পড়ে এই শাড়ি কে দিয়েছে তাকে। প্রভা আশেপাশে চিঠি বা কাগজে লেখা কিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। প্রভা বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। তবে প্রভা শাড়িটা নিজের হাতে নিয়ে ভালো করে দেখে এইটা কি শুভ দিয়েছে তাকে না রায়ান। প্রভা মনে করে এই শাড়ি রায়ান হয়তো তার রুমে রেখে গেছে, যার জন্য সে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে শাড়ি পরে বের হয়ে আসে প্রভা। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তাকে ভীষণ সুন্দর লাগছে এই শাড়িতে। প্রভা নিজেকে ভালো করে আয়নার সামনে দেখে, এরপর তার কাছে থাকা সাধারণ সামগ্রী দিয়ে তার সাজসজ্জা কমপ্লিট করে। প্রভা নিজের রুম থেকে বের হয়ে যায়, এরপর সিঁড়ি দিয়ে নিচে নামে। সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে যায়। প্রভার সাথে দেখা হয় রায়ানের। সে এক দৃষ্টিতে প্রভার দিকে তাকিয়ে আছে। প্রভা রায়ানকে ধাক্কা দেয়। রায়ান, কি হয়েছে আপনার? এমন করে তাকিয়ে কি দেখছেন? মুখ বন্ধ করেন, না হলে মশা ঢুকে যাবে। প্রভার কথা শুনে রায়ানের হুঁশ ফিরে আসে, তবু সে ওপর থেকে নিচ অবধি ভালো করে প্রভাকে দেখে নেয়। প্রভাকে দেখতে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। রায়ানের চোখ সরাতে ইচ্ছা করছে না। পূর্বা, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে। তবে তোমাকে এত সুন্দর শাড়ি কে দিয়েছে? শাড়িটা দেখে অনেক দামি মনে হচ্ছে। রায়ানের মুখে শাড়ির কথা শুনে প্রভা অবাক হয়ে যায়। তাহলে কি তাকে শাড়ি উপহার রায়ান দেয় নাই? তাহলে কে দিয়েছে? প্রভা তা বুঝতে পারে না। এত দামি শাড়ি তাকে এই বাড়ির কেউ কি দেবে? তাহলে কি প্রভাকে শুভ শাড়ি দিয়েছে? কিন্তু কেন? প্রভা আশেপাশে তাকিয়ে শুভকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও শুভকে খুঁজে পায় না। প্রভা হতাশ হয়ে যায়, এরপর সবার সাথে এনজয় করতে থাকে। প্রভার চোখ শুধু শুভকে খুঁজতে যাচ্ছে, কিন্তু শুভর দেখা সে পায় না। প্রভা আর তার সকল কাজিনরা যায় সুহাকে নিয়ে আসতে রুমে থেকে। সুহা সুন্দর করে সেজে বসে আছে, সকলে গিয়ে সুহার নিজের রুম থেকে নিয়ে আসে। প্রভা সবার পিছনে পিছনে নিচে আসতে থাকে। তখন ওর সাথে দেখা হয় শুভর। হঠাৎ করে শুভ ওর সামনে এসে পড়ার কারণে ও নিজেকে সামলাতে পারে না, যার ফলে সে পড়ে যেতে থাকে। এর আগে শুভ ওর হাত ধরে ফেলে, নিজের কাছে টেনে নিয়ে আসে। প্রভা হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে সে চোখ বন্ধ করে ফেলে, এরপর চোখ খুলে দেখে সে শুভর খুব কাছে এসে পড়েছে। শুভ এতক্ষণ কিছু বলে নাই, সে শুধু তাকিয়ে দেখতে থাকে প্রভাকে। নীল শাড়িতে প্রভাকে অসম্ভব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আকাশে থাকা সব মেঘ আজ জমিনে নেমে এসেছে। শুভকে এমন করে তাকিয়ে থাকতে দেখে প্রভার লজ্জা করছে। সে নিজের চোখ সরিয়ে নেয় শুভর থেকে। প্রভা আর শুভর সুন্দর মুহূর্তের মধ্যে হঠাৎ পিছনে কারো জোরে চিৎকার করে তারা দুজনে। শুভ পিছনে ফিরে দেখে সাইমা দাঁড়িয়ে আছে আর তাদের দুজনকে দেখে যাচ্ছে। শুভ সাইমাকে দেখে প্রভার হাত ছেড়ে দেয়। প্রভা একটু দূরে গিয়ে দাঁড়ায় শুভর কাছ থেকে। তবে তাদের দুজনকে একসাথে দেখে সাইমার রাগে শরীর জ্বলে যাচ্ছে। প্রভা, শুভ, তোমরা এখানে কি করছো? শুভ, তুমি ওই মেয়ের হাত কেন টাচ করেছো? আর প্রভা, তোমার না রায়ানের সাথে সম্পর্ক? তাহলে শুভর এত কাছে তুমি কেন এসেছো? সাইমার এমন কথা শুনে শুভর রাগ হয়। এই মেয়েকে সবসময় প্রভা আর তার মধ্যে কেন আসতে হবে? শুভ এখন চাইলেও সাইমাকে কিছু বলতে পারবে না, কারণ সে জানে তার পরিবার সাইমাকে কত পছন্দ করে। সাইমার সবচেয়ে বাজে অভ্যাস হলো সে সবসময় ভুল সময়ে এসে পড়ে যে কোনো জায়গায়। সাইমা এসে প্রভা আর শুভর রোমান্টিক সময় নষ্ট করে দেয়। সাইমা, চোখের দেখা সবসময় সত্যি হয় না। প্রভা শাড়ি পরে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ করে আমি ওর সামনে চলে আসি, যার ফলে ও পড়ে যায়। তখন আমি ওর হাত ধরে ফেলি, এর চেয়ে বেশি কিছু না। শুভর কথা শুনে প্রভার রাগ হয়। কত সুন্দর করে সাইমাকে বলছে তাদের মধ্যে আর কিছুই নাই। প্রভা আর কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে সাইমা প্রভাকে যা ইচ্ছে কথা শুনিয়ে যাচ্ছে। সাইমা, আই এম সরি। আমার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় খেয়াল রাখা উচিত ছিল। আর তুমি টেনশন করবে না যে মানুষ আমার না তাকে পাওয়ার চেষ্টা আমি কখনো করব না, কারণ শুভ তোমার প্রেমিক আর আমার কিছু হয়নি। প্রভা কথাটা বলে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। শুভর এখনও সেখানে দাঁড়িয়ে আছে।
শুভ জানে প্রভা কষ্ট পেয়েছে। প্রতিটা মেয়ে তার স্বামীর সাথে অন্য কোনো মেয়েকে দেখলে কষ্ট পাবে। শুভ না পারছে প্রভাকে সব সত্যি বলতে, আর না পারছে প্রভাকে কষ্ট দিতে। শুভ, এই মেয়েটা কি সত্যি বলছে? শুভ, তুমি শুধু আমার, অন্য কারণ নয়। সাইমার এমন ন্যাকা কথা শুনে শুভর রাগ হয়। আর এখন প্রভা চলে গেছে, যার জন্য শুভর আর কোনো বাধা নাই। শুভ সাইমার দিকে রাগী লুকে তাকায়। সাইমা, তোমার মনে হয় না তুমি সব সময় ভুল সময় ভুল জায়গায় এসে পড়ো? আর আমি আর প্রভা এতক্ষণ কি করছিলাম তার জবাব কি তোমাকে দিতে হবে? দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করে এখান থেকে চলে যাও। শুভ, তুমি এমন কেন করছো? আমি শুধু জিজ্ঞেস করেছি তোমাকে। সাইমা, আমি তোমাকে সব উত্তর দিতে বাধ্য নই। আর পরের বার থেকে প্রভার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। ওকে সম্মান দিয়ে কথা বলবে, না হলে এই শুভর রাগ তুমি দেখবে। প্রভা আমার কাজিন, এই বাড়ির কাজের লোক না, কথাটা মাথায় রাখবে। বিরক্তিকর মেয়ে একটা। শুভ সাইমাকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সাইমা বুঝতে পারে না শুভ এমন কেন করছে। তবে তার সন্দেহ হয় প্রভার আর শুভর সম্পর্ক নিয়ে। তাহলে কি সত্যি শুভ প্রভাকে ভালোবাসে? সাইমা ঠিক করে এখন থেকে সে সবসময় শুভর সাথে থাকবে। অন্যদিকে প্রভা নিচে যায়, সেখানে সকলে হাতে মেহেন্দি দিচ্ছে। শুয়ার হাতে মেহেন্দি দেওয়া শেষ হয়ে গেছে, এখন প্রভার সকল কাজিনরা মেহেন্দি দিচ্ছে। প্রভা সেখানে গিয়ে দাঁড়ায়, তখন শুয়া ওকে ডাক দেয়। শুয়ার ডাক শুনে প্রভা সেখানে যায়। এই প্রভা, সবাই হাতে মেহেন্দি দিচ্ছে, তুই দিবি না? আমার বিয়ে হচ্ছে, কোথায় তুই আনন্দ করবি তা না, সারাদিন রুমের মধ্যে বসে থাকিস। চল তাড়াতাড়ি, হাতে মেহেন্দি দিবে। শুয়া কথাটা বলে প্রভার হাতে মেহেদি দিতে বলে মহিলাদের। প্রভা নিজের হাতে মেহেদি দিতে থাকে। এর মধ্যে শুভ সেখানে উপস্থিত হয়। প্রভা, আপনার কি বিয়ে হয়েছে? আপনার স্বামীর নাম কি? পাশে থাকা মহিলার কথা শুনে প্রভা শুভর দিকে তাকিয়ে দেখে শুভ বিয়েতে উপস্থিত সকল মেহমানদের সাথে কথা বলছে। প্রভা এক দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে দেখে। আমি বিবাহিত, আমার স্বামীর নাম শুভ। প্রভার মুখে শুভর নাম শুনে মেহেদি ডিজাইন করার জন্য ঠিক করা মহিলা তার হাতের মধ্যে শুভর নাম লিখে দেয়। প্রভা শুভর দিকে তাকিয়ে থাকার কারণে সে এই বিষয়ে ধারণা করতে পারে নাই। মেহেদি দেওয়া শেষ হলে প্রভা সেখান থেকে উঠে চলে আসে। সকলে গান বাজনা শুরু করে দেয়। প্রভাও সকলের সামনে নাচ করতে থাকে। প্রভা যখন সকলের সামনে আনন্দ করছে, তখন ওর মামি মানে শুভর মা ওকে ডাক দেয়। মামির ডাক শুনে প্রভা সেখানে যায়। প্রভা, একটা ঝামেলা হয়েছে, তোকে এর সমাধান বের করতে হবে রে মা। মামির কথা শুনে প্রভার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। হঠাৎ করে আবার কি হয়ে গেছে? শুভকেও ডেকে পাঠায় তার মা। প্রভা, শুভ, একটা বিপদ হয়ে গেছে, আমি এখন কি করব বুঝতে পারছি না, তোরা আমাকে বাঁচা। শুভ আর প্রভা একে অপরের দিকে তাকিয়ে দেখে, মানে হঠাৎ করে কি সমস্যা হয়ে গেছে যার জন্য তার মা এমন করছে। শুভ গিয়ে তার মাকে সান্ত্বনা দেয়। এরপর আসল ঘটনা কি হয়েছে তা বলতে বলে। শুভ, কালকে সোহার গায়ে হলুদ, পরশুদিন বিয়ে, কিন্তু এখনো ওর গয়না নিয়ে আসা হয়নি শ্যাকরার দোকান থেকে। আর গয়না অনেক দূরে বানাতে দেওয়া হয়েছে, যার জন্য একদিন সময় লাগবে গয়না নিয়ে ফিরে আসতে। এখন কি করব আমি? বিয়ের দিন যদি কনের গায়ে গয়না না থাকে, তাহলে সকলের সামনে আমার মান সম্মান থাকবে না। গয়নার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি বিয়ের কাজে ভুলে গেছি। তোর বাবা বা দাদি যদি বিষয়টা জানতে পারে, তাহলে আমাকে অনেক কথা শোনাবে, আর সোহার বিয়ের মধ্যেও সমস্যা হবে। এখন তুই বল, আমি কি করব শুভ? মায়ের কথা শুনে শুভ আর প্রভা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। তারা এখন কি করবে বুঝতে পারে না। আম্মু, তুমি শান্ত হয়ে যাও, এত টেনশন করো না। এতে তোমার কোনো দোষ নাই। বিয়েবাড়িতে হাজার কাজ থাকে, এর মধ্যে যদি কিছু কাজে ভুল হয়ে যায় তাহলে এতে তোমাকে কেন সবাই কথা শোনাবে? আচ্ছা, তুমি আমাকে গয়নার দোকানে থাকা লোকের নাম্বার দাও, আমি তার সাথে কথা বলবো। না হলে আমি গিয়ে নিয়ে আসবো। তুমি এত টেনশন করো না। শুভর কথা শুনে ওর আম্মু একটু শান্তি পায়। পাশে থাকা প্রভা ও শুভর মাকে শান্ত থাকতে বলে।
শুভ শেখরার সাথে কথা বলে পরে সেখানে যাওয়ার জন্য রেডি হয়। শুভ, তুই বরং প্রভাকে নিয়ে যা তোর সাথে। সে একটার গয়না নকল দিতে পারে। সাথে একজন মহিলা মানুষ থাকলে তোর ভালো হবে। আর গয়নার বিষয়ে তোমার কোনো ধারণা নেই, তাই না? তাই প্রভা ও তোমার সাথে যাবে। শুভর মায়ের কথা শুনে শুভ আর প্রভা একে অপরের মুখের দিকে তাকায়। শুভ প্রথম প্রভাকে নিয়ে যেতে চায় নাই, এত রাতে মেয়ে মানুষকে নিয়ে কোথাও যাওয়া সেফ না। কিন্তু পরে ভেবে দেখে যে প্রভার সাথে সময় কাটানোর এর চেয়ে ভালো উপায় আর তার কাছে কখনো আসবে না। তাই শুভ রাজি হয়ে যায় প্রভাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে প্রভা পড়েছে মহাবিপদে। সে মামির কথার অবাধ্য হতে পারবে না, কিন্তু শুভর সাথে কোথাও একা যাবে সেটা অসম্ভব আর জন্য। অবশেষে মামির জেদের কাছে প্রভাকে হার মানতে হয়, শুভর সাথে তার যেতে হয়। শুভ আর প্রভা গাড়িতে বসে আছে। প্রভা বেশ চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। শুভ একবার গাড়ি ড্রাইভ করছে, আবার আর চোখে প্রভার দিকে তাকিয়ে দেখছে, যা প্রভা বেশ ভালো বুঝতে পারছে। প্রভা জানলা খুলে দেয়, বাহির থেকে সুন্দর বাতাস আসছে। শুভ একটা নীরব জায়গায় গাড়ি থামিয়ে দেয়। প্রভা হঠাৎ করে গাড়ি থামার কারণে চমকে যায়। প্রভা ভ্রু কুঁচকে শুভর দিকে তাকিয়ে দেখে শুভ নিজেকে শান্ত করে। প্রভার দিকে এগিয়ে আসে, ওকে পাশে থাকা সিটের সাথে শক্ত করে চেপে ধরে। শুভ প্রভার অনেক কাছে চলে আসে, যার জন্য ওর শ্বাস প্রভা অনুভব করতে পারছে। জীবনের প্রথম প্রভার এত কাছে এসেছে শুভ, যার ফলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার ঠোঁট কেঁপে উঠছে। শুভর সেই দিকে তাকিয়ে মুচকি হাসে। শুভ বুঝতে পারছে প্রভার মনের অনুভূতি। প্রভার কাঁপা কাঁপা ঠোঁট শুভকে বড্ড বেশি কাছে টানে, কিন্তু শুভ নিজেকে শান্ত করে ফেলে। শুভ এগিয়ে গিয়ে প্রভার মাথার চুল সুন্দর করে বেঁধে দেয়। এরপর প্রভার দিকে ঘোর লাগলো দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রভা একটা শুকনো ঢুক গেলে সে শুভর দিকে তাকিয়ে দেখে, তবে শুভর চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। প্রভা নিজের চোখ সরিয়ে নেয়। শুভ, কি করছেন আপনি? আমাদের যেতে হবে তাড়াতাড়ি, তাই গাড়ি চালান, শুরু করেন। প্রভা কথাটা বেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, যার তার ঠোঁট আরও বেশি কাঁপতে থাকে। শুভ সেই দিকে তাকিয়ে একটা শুকনো ঢুক গেলে নিজেকে তার বড্ড বেশি বেসামাল লাগছে। তবে শুভ দূরে সরে যায় প্রভার থেকে, কারণ সে জানে প্রভার অসুবিধা হচ্ছে এখন। শুভ আবার গাড়ি চালানো শুরু করে। প্রভা একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার জানালা দিয়ে বাইরে দেখার দিকে মনোযোগ দেয়। শুভ আর প্রভা বেশ অনেক সময় গাড়ি চালিয়ে যেতে থাকে। রাত প্রায় 10টা। অনেক সময় গাড়ি চালিয়ে শুভ টায়ার্ড হয়ে গেছে, যার জন্য সে একটু বিশ্রাম নিতে গাড়ি থামায়। প্রভা অনেক সময় ধরে গাড়ি চালিয়ে আমার হাত ব্যথা করছে। সামনে একটা রেস্টুরেন্টে দেখা যাচ্ছে, সেখানে গিয়ে রেস্ট নেই আর খাবার খাই। চলো, অনেক রাত হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে নিশ্চয়ই তোর। অনেক ক্ষুধা লেগেছে আমার, চলেন খেয়ে নিন শুভ। প্রভা আর শুভ দুইজনে গাড়ি থেকে নেমে যায়। এরপর তারা হেঁটে রাস্তা পার হয়ে রেস্টুরেন্টে ঢুকে যায়। রেস্টুরেন্টে এখন প্রায় কম ভিড় রয়েছে। সাধারণ রাত 10টার সময় কোনো মানুষ না খেয়ে থাকে না। তারা রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসে। এরপর ওয়েটারকে ডাক দেয়। ওয়েটার এসে খাবারের মেনু দেয়। প্রভা, কি খাবেন আপনি? অর্ডার করেন। শুভ, আপনি যা খাবেন তাই অর্ডার করেন, তবে আমার বেশি কিছু খেতে ইচ্ছে করছে না। প্রভার কথা শুনে শুভ অর্ডার দেয় হালকা নাস্তা। এরপর ওয়েটার খাবার নিয়ে আসে, যা তারা খাওয়া দাওয়া শুরু করে। প্রভা আর শুভ বেশ তাড়াতাড়ি করে তাদের খাওয়া শেষ করে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। শুভ বিল পে করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। এরপর আবার তারা গাড়ি করে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সাইমা শুভকে অনেক সময় ধরে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও শুভ নাই। সাইমা সব চেক করে, কিন্তু শুভকে না পেয়ে সাইমা বাধ্য হয়ে নিচে নেমে আসে। সাইমা যায় শুভর মায়ের কাছে। আন্টি, আপনি কি শুভকে দেখেছেন? ও কোথায়? অনেক সময় ধরে শুভকে খুঁজেই যাচ্ছি। শুভ কোথায় চলে গেছে? ওকে ছাড়া আমার একা একা থাকতে ভয় করছে। সাইমার ন্যাকার কথা শুনে শুভর মা বেশি বিরক্ত হলেন। শুভ সত্যি বলে সাইমা অতিরিক্ত ন্যাকামি করে। শুভ আর প্রভা একটা কাজের জন্য বাইরে গেছে। তাদের বাড়ি ফিরে আসতে অনেক সময় লাগবে।
ওরা কালকে সকালে বাড়িতে আসবে। আর সাইমা, এই বাড়িতে অনেক মানুষ আছে, বিয়ের বাড়িতে এত মানুষের ভিড়ে তোমার একা একা কেন লাগবে? আর এই বাড়িতে কি ভূত আছে যে তোমাকে ধরে গিলে ফেলবে? এসব আজাইরা ন্যাকামি করা বাদ দাও, ওকে? শুভর মায়ের কথা শুনে সাইমার রাগ হয়। তবে সে ভাবে প্রভা আর শুভ একসাথে কোথাও গিয়েছে মানে শুভর সাথে প্রভা আছে, তারা সারা রাত একসাথে থাকবে, এইটা কি করে হতে পারে? প্রভা আর শুভ একসাথে কোথায় গিয়েছে আন্টি? আমিও যাব। আর আপনি কেন শুভ আর প্রভাকে একসাথে কোথাও যেতে দিলেন? যদি শুভর সাথে কেউ বাইরে যায় সেটা আমি যাব, প্রভা না। প্রভা আর শুভ কোথাও ঘুরতে যায়নি, বরং একটা কাজে গিয়েছে। আর শুভর সাথে সব সময় তুমি কেন যাবে? আমার ছেলেকে তুমি একটু শান্তিতে থাকতে দিবে না, সাইমা? শুভর মা কথাটা বলে চলে যায়। সেখানে থেকে রাইমার রাগে গা জ্বলে যাচ্ছে। শুভ আর প্রভাকে একসাথে সে মেনে নিতে পারছে না, তার ভীষণ রাগ হচ্ছে। অন্যদিকে শুভ আর প্রভা অনেক সময় ধরে গাড়ি ড্রাইভ করার পর তারা গয়নার দোকানের সামনে গিয়ে পৌঁছায়। প্রভা গাড়ি থেকে নামে শুভ গাড়িটা পাশে এক জায়গায় রেখে আসে। এরপর তারা দোকানে ঢুকে যায়। সেখান থেকে রিসিপ্ট দেখিয়ে গয়না নিয়ে তারা আবার বেরিয়ে পড়ে। এত রাতে সব দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু শুভ আগেই ফোন করে গয়নার দোকানে কথা বলেছে তার যাতে দোকান বন্ধ না করে। রাত প্রায় 1টা, শুভ গাড়ি চালিয়ে যাচ্ছে আর প্রভা অন্য পাশে বসে আছে। শুভ একবার তাকিয়ে থেকে প্রভা ঘুমিয়ে পড়েছে। যদিও শুভরও ঘুম পেয়েছে, তবে সে বিকালে অনেক সময় ঘুমানোর কারণে সে এখনও জেগে আছে। শুভর শরীর ভীষণ টায়ার্ড লাগছে, তার গাড়ি ড্রাইভ করতে ইচ্ছা করছে না। তাই সে গাড়ি একটা সেফ জায়গায় থামিয়ে দেয়, তাদের কাছে থাকা গয়না ভালো করে লুকিয়ে রাখে। এরপর প্রভার কাছে যায়, তার মাথা সুন্দর করে গাড়ির সিটে রাখে। শুভ গাড়ির জানালা বন্ধ করে দেয়। সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বে, তার আগে সে একবার ঘুমন্ত প্রভার দিকে ভালো করে তাকিয়ে দেখে। শুভ দৃষ্টি প্রভার ঘুমন্ত মুখের ওপর এসে স্থির হয়ে যায়। সত্যি মেয়েটাকে কি অদ্ভুত সুন্দর লাগে ঘুমিয়ে পড়লে। শুভর খুব ইচ্ছা করছে প্রভার ঘুমন্ত মুখ একটু ছুঁয়ে দিতে। শুভ নিজের ইচ্ছা আর লুকিয়ে রাখে না, সে প্রভার গালে নিজের হাত রাখে। এরপর সেখানে আলতো করে টাচ করে। প্রভাকে ছুঁয়ে দেওয়ার অধিকার তার আছে, কারণ প্রভা তার বিবাহিত বউ। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রভা। পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও আমার জীবনে তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচব না প্রভা। আই রিয়েলি লাভ ইউ প্রভা। প্রভা ঘুমিয়ে থাকার কারণে সে শুভর কোনো কথা শুনতে পায় না। শুভ প্রায় অনেক সময় প্রভার দিকে তাকিয়ে থাকে, এরপর নিজের সিটে ফিরে এসে চোখ বন্ধ করে ফেলে। শুভর মনে পড়ে প্রভা আর তার বিয়ের দিনের ঘটনা। প্রভা আর সে একই কলেজে পড়াশোনা করত, তারা সেই ক্লাসে ছিল, কারণ প্রভা শুভর থেকে কয়েকদিন বড়। ছোটবেলা থেকে শুভ প্রভাকে অনেক পছন্দ করতে, কিন্তু কোনো দিন তা মুখে বলে নাই। প্রভা যথেষ্ট সুন্দরী মেয়ে, যার জন্য কলেজের সকলে তাকে প্রপোজ করত, কিন্তু প্রভা সবাইকে রিজেক্ট করে দিত, কারণ সে প্রেম ভালোবাসায় বিশ্বাস করতো না। আর শুভর জন্য কোনো ছেলের প্রভার আশেপাশে আসতেও পারতো না। তবে একদিন কলেজে একটা নতুন ছেলে আসে, যার নাম শিয়াম। সে খুব সুদর্শন ছিল। কলেজের সকল মেয়ে তাকে পছন্দ করত, যার জন্য প্রভা একজন ছিল। কলেজের প্রথম দিন এসে শিয়াম প্রভাকে দেখে ভালোবেসে ফেলে। প্রভাকে দেখে তার অনেক পছন্দ হয়, যার ফলে সে প্রভাকে একদিন প্রপোজ করে। প্রভা রাজি হয়ে যায়, কিন্তু শুভ বিষয়টা মেনে নিতে পারে না। শুভ প্রভাকে কলেজের মাঠ থেকে তার হাত শক্ত করে নিয়ে আসে। হঠাৎ করে এমন কাজে প্রভা কিছুটা অবাক হয়ে যায়। শুভ প্রভার হাত ধরে নিয়ে আসে, এরপর গাড়ির মধ্যে উঠিয়ে তাকে নিয়ে চলে যায় কাজী অফিস। শুভ জোর করে প্রভাকে বিয়ে করে প্রভা বাধ্য হয় কবুল বলে দেয়, যদিও এই বিষয়ে বাড়ির কেউ জানে না। শুভ প্রভাকে স্পষ্ট বলে দিয়েছে বাড়ির কোনো সদস্যকে তাদের বিয়ের বিষয়ে না বলতে। যদিও বিয়ের দিন প্রভাকে লাল শাড়ি পরতে বলেছে শুভ, যা সে মার্কেট থেকে কিনে নিয়ে আসে। শুভ আর সাইমার সম্পর্ক শুধু পরিবারের কারণে হয়েছে, কারণ সুহার যার সাথে বিয়ে হচ্ছে নাবিল তার ছোট বোন হলো সাইমা। শুভর পরিবার সাইমাকে অনেক পছন্দ করে, যার ফলে তাদের বিয়ে ঠিক করে। শুভ এই বিষয়ে তার সিদ্ধান্ত দেয় নাই, সে চুপচাপ সব মেনে নিয়েছে, যার কারণে প্রভা শুভকে অপছন্দ করে।
প্রভাকে শুভ অনেক ভালোবাসে, কিন্তু তা প্রকাশ করতে পারে নাই। শুভ অতীত থেকে ফিরে আসে, এরপর সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 9টা, জানালার কাচ ভেদ করে আলো আসছে গাড়ির মধ্যে। ধীরে ধীরে চোখ খুলে যায় প্রভার, সে নিজেকে গাড়ির মধ্যে দেখে অবাক হয়। পরে তার মনে পড়ে কালকে রাতের কথা। প্রভার চোখ যায় পাশে শুয়ে থাকা শুভর দিকে। শুভ ঘুমিয়ে আছে, হয়তো রাতে গাড়ি চালাতে চালাতে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। প্রভা আর শুভকে বিরক্ত করে না, বরং প্রভা তার ওড়না দিয়ে জানালা ভালো করে ঢেকে দেয়। প্রভা গাড়ি থেকে নেমে হাত মুখে পানি দিয়ে নেয়। এরপর সে বাইরে দাঁড়িয়ে কিছু সময় প্রকৃতি দেখতে থাকে। অন্যদিকে শুভ তার চোখ খুলে দেখে তার পাশে প্রভা নাই, তাই সে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে যায়। শুভ দেখে গাড়ি থেকে একটু দূরে প্রভা দাঁড়িয়ে আছে। শুভর আত্মা শান্তি হয়। প্রভা পিছনে কোনো মানুষের পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখে শুভ ঘুম থেকে উঠে পড়েছে। অল্প সময় গাড়িতে কাটিয়ে দেওয়ার পর তারা আবার গাড়িতে উঠে বসে। এরপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে যাওয়ার আগে তারা একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে আসে আর সকালের খাওয়া দাওয়া শেষ করে। এরপর তারা বাড়িতে ফিরে যায়। প্রায় 2 ঘন্টা পর তাদের গাড়ি পৌঁছে যায় বাড়ির গেট অতিক্রম করে। শুভ আর প্রভা গাড়ি থেকে নেমে যায়। বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। প্রভা নেমে বাড়ির ভেতরে চলে যায়। শুভ গাড়ি থেকে গয়না বের করে বাড়ির ভিতরে চলে যায়। শুভ গিয়ে তার মাকে গয়না দেয় আর প্রভা নিজের রুমে চলে যায়। প্রভার শরীর অনেক টায়ার্ড হয়ে যাওয়ার কারণে সে ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 10টা, প্রভা নিজের রুম থেকে বের হয়ে আসে, সিঁড়ি দিয়ে নিজের রুমে যাবে। ঠিক তখন ওর চোখ যায় শুভর রুমে। শুভর রুমে সাইমার কণ্ঠ শোনা যাচ্ছে। প্রভা এগিয়ে যায়, সেখানে দরজা দিয়ে উকি দিয়ে যা দেখে তাতে প্রভার পায়ের নিচের জমি সরে যায়। প্রভা দেখে সাইমা শুভকে জড়িয়ে ধরে আছে আর শুভ কোনো কথা বলছে না। প্রভার এইটা দেখে অনেক কষ্ট হয়, তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। শুভ দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে প্রভা দাঁড়িয়ে আছে, ওর চোখ বেয়ে পানি পড়ছে। শুভ প্রভাকে দেখে সাইমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এরপর শুভ কোনো কথা বলার আগে প্রভা রুম থেকে বের হয়ে যায়। প্রভা নিচে না গিয়ে এক দৌড়ে তার রুমে চলে যায়, সেখানে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শুভ হঠাৎ করে সাইমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়, যার কারণে সাইমা আবার ওর কাছে যায়। সাইমার দিকে শুভর রাগ উঠে যায়। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সাইমার গালে থাপ্পড় দেয়। সাইমার গাল লাল হয়ে যায়। থাপ্পড়ের কারণে সে নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে গরম হয়ে গেছে। শুভ, তুমি আমাকে থাপড় দিলে? তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমি তোমাকে থাপ্পড় দিয়েছি কারণ তোমার ব্যবহার আমার বিরক্তিকর লাগছে। তুমি কেন আমাকে জড়িয়ে ধরলে? কোন সাহসে? তোমাকে না বলছি আমাকে কখনো টাচ করবে না তুমি? ভবিষ্যতে যদি আর কখনো আমাকে টাচ করার সাহস তুমি করো, তাহলে তোমাকে থাপ্পড় দিব। শুভ কথাটা বলে সাইমার হাত ধরে তার রুম থেকে বের করে দেয়। শুভ মুখের সামনে দরজা বন্ধ করে দেয়, এরপর নিজের রুমে ফিরে আসে। শুভর চোখের সামনে ভেসে ওঠে প্রভার কান্না করা মুখ। তার কষ্ট হচ্ছে প্রভার জন্য। শুভ জানে প্রভা তাকে ভালোবাসে, কিন্তু তাকে কখনো প্রকাশ করে নাই। কিন্তু শুভ ইচ্ছা করে সাইমাকে জড়িয়ে ধরতে চায় না। সাইমা ওকে জোর করে জড়িয়ে ধরেছে। হঠাৎ করে সাইমার এমন জড়িয়ে ধরার কারণে শুভ কি বলতে কিছুই বুঝে উঠতে পারে না। তার ঠিক তখন ওর রুমে প্রবেশ করে প্রভা, যা দেখে প্রভা কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। শুভ বুঝতে পারে তার প্রভার সাথে কথা বলার দরকার, যার জন্য সে নিজের রুম থেকে বের হয়ে প্রভার রুমের দিকে এগিয়ে যায়। শুভ গিয়ে প্রভার দরজার সামনে দাঁড়ায়, এরপর ওর দরজায় ধাক্কা দেয়। প্রভার নাম ধরে ডাকতে থাকে। প্রভা দরজা খোলে না। শুভ অনেকবার প্রভাকে ডাকে। এক প্রকার প্রভা বাধ্য হয়ে দরজা খুলে দেয়। শুভ প্রভার চোখ মুখের দিকে তাকিয়ে দেখে প্রভার চোখ কান্না করার ফলে লাল হয়ে গেছে। প্রভার চুল এলোমেলো হয়ে গেছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রভা অনেক কান্না করেছে। সমস্যা কি আপনার শুভ? এতবার দরজায় নক কেন করছেন আপনি? আর সাইমা কোথায়? এত তাড়াতাড়ি আপনাদের রোম্যান্স শেষ হয়ে গেছে? শুভ প্রভার মুখের দিকে তাকিয়ে থাকে। ওর বড্ড বেশি মায়া হচ্ছে প্রভার জন্য। শুধু শুভর জন্য প্রভার এত কষ্ট হয়। সে প্রভার কোনো কথার উত্তর না দিয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরে। শুভ এমন করে জড়িয়ে ধরার কারণে প্রভা অবাক হয়ে যায়। শুভ অনেক শক্ত করে প্রভাকে জড়িয়ে ধরে, যেন একটু দূরে সরে গেলে প্রভা পালিয়ে যাবে।
শুভ বুকে মাথা রেখে প্রভা কান্না করে দেয়। শুভ ওর মাথায় হাত বুলিয়ে দেয় আর ওকে কান্না করতে বারণ করে। স্বামীর বুকে প্রতিটা মেয়ের শান্তি থাকে, প্রভাও সেই শান্তি অনুভব করছে। প্রভা নিজের শত কষ্ট কান্নার মাধ্যমে প্রকাশ করে। শুভ, আপনি কেন সাইমাকে জড়িয়ে ধরলেন? আপনাকে আর সাইমাকে আমার একসাথে দেখলে অনেক কষ্ট হয় আমার শুভ। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। প্রভার মুখে ভালোবাসি কথাটা শুনে শুভ চমকে যায়। তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না তার। শুভ আবার জিজ্ঞেস করে প্রভাকে ভালোবাসি শব্দটা বলতে। প্রভা আবার জোরে শব্দ করে ভালোবাসি বলে। শুভর বুকের মধ্যে শান্তিতে ভরে যায়। তার মনে হচ্ছে তার জীবন সার্থক হয়ে গেছে। ছোটবেলা থেকে তাকে নীরবে ভালোবেসে গেছে, তার মুখ থেকে জীবনের প্রথমবার ভালোবাসি কথাটা শুনতে পেয়েছে। শুভ ঠিক কতটা খুশি হয়েছে সেটা সে ভাষায় প্রকাশ করতে ভুলে গেছে। শুভর বুকে প্রভা কান্না করতে থাকে, তবে হঠাৎ করে কি মনে করে প্রভা নিজেকে শুভর থেকে দূরে সরিয়ে দেয়। শুভ কিছুটা অবাক হয়ে প্রভার এমন কাজে সে ভ্রু কুঁচকে প্রভার দিকে তাকিয়ে থাকে। শুভ, আপনি কি আমাদের বিয়ের কথা বাড়িতে জানাবেন? যদি আপনি আমাদের বিয়ের কথা সকলকে বলেন তাহলে আজকে রাতের মধ্যে সবাইকে বলবেন। আর যদি আপনি সেটা না করতে পারেন তাহলে আমাকে ডিভোর্স দেন। আমি আপনার সাথে আর কোনো রিলেশন রাখতে চাই না। প্রভার মুখে ডিভোর্সের কথা শুনে শুভর রাগ উঠে যায়। কি বললেন আপনি? প্রভা আপনার ডিভোর্স চাই আমার থেকে? কেন? আমাকে কি আপনার আর ভালো লাগে না প্রভা? আমি ডিভোর্স দিলে কি অন্য পুরুষকে বিয়ে করবেন? রায়ানকে বিয়ে করবেন আপনি? শুভর কথা শুনে প্রভার রাগ উঠে যায়। শুভ, ঠিক বলেছেন আপনি। আমার আর আপনাকে ভালো লাগছে না। একটু শান্তি চাই আমার। দয়া করে ডিভোর্স দিয়ে মুক্তি দিন আমাকে। আর ডিভোর্সের পর আমি রায়ানকে বিয়ে করি বা অন্য কাউকে, সেই বিষয়ে আপনাকে জানতে হবে না। কি দারুণ কথা! প্রভা নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য পুরুষকে বিয়ে করতে চান আপনি? ন্যূনতম লজ্জা কি আপনার করে না প্রভা? এই আপনার ভালোবাসা? হ্যাঁ শুভ, এই আমার ভালোবাসা। কারণ আমি আপনার মতো চরিত্রহীন না। একটু আগে সাইমাকে জড়িয়ে ধরলেন আর এখন আমাকে। আপনার কি লজ্জা করে না শুভ? আমি শেষবার বলে দিচ্ছি, হয় আপনি আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিবেন, না হলে ডিভোর্স দিবেন আমাকে। প্রভার কথা শুনে শুভর অনেক রাগ হয়। সে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। এরপর প্রভা নিজের চোখের পানি মুছে ফেলে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। প্রভা শান্ত হয়ে বিছানায় বসে যায়। সে ঠিক করে নেয়, হয় আজকে শুভ তাদের বিয়ে সত্যি বলবে, আর না হলে কালকে আদালতে গিয়ে সে তাদের ডিভোর্সের বিষয়ে আপিল করবে। এই নামহীন সম্পর্ক টিকিয়ে রাখা প্রভার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সে টায়ার্ড হয়ে গেছে। প্রায় বিকেল হয়ে গেছে। প্রভার নিজের রুম থেকে বের হতে ইচ্ছা করছে না। সে রুমের বাইরে বের হয়ে আসে। প্রভা হেঁটে হেঁটে ছাদে চলে যায়। সেখানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশের দিকে তাকিয়ে থাকতে তার অনেক ভালো লাগছে। যদিও বাড়িতে অনেক মানুষের আওয়াজের কারণে তার একটু বিরক্ত লাগছে, তবুও প্রভার বিকেল উপভোগ করতে অনেক ভালো লাগছে। সে অনেক সময় সেখানে কাটিয়ে দেয়। প্রভা যখন আকাশের দিকে তাকিয়ে নিজের ভাবনার মধ্যে মগ্ন ছিল, তখন ওর পিছনে এসে দাঁড়ায় রায়ান। প্রভা পিছনে কোনো মানুষের অস্বস্তি অনুভব করতে পেরে পিছনে ফিরে তাকিয়ে দেখে রায়ান দাঁড়িয়ে আছে। প্রভা হঠাৎ করে রায়ানকে দেখে কিছুটা অবাক হয়, তবে সে রায়ানকে দেখে হাসে। কি ব্যাপার প্রভা, তোমাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় চলে গিয়েছিলে তুমি? অনেক সময় পর তোমার সাথে দেখা হয়েছে আমার। আসলে রায়ান, কালকে একটা জরুরি কাজ ছিল যার জন্য বিজি ছিলাম। আচ্ছা তারপর বলো, হঠাৎ করে বিকালে তুমি এখানে ছাদে? আসলে বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, যার জন্য ছাদে এসেছি। আর আজকের বিকেলে অনেক সুন্দর, একটু এনজয় না করলে ভালো লাগে না। প্রভা আর রায়ান অনেক সময় ধরে কথা বলে। প্রভা আর রায়ানকে নিচ থেকে একজন দেখে যাচ্ছে, যার নাম হলো শুভ। শুভর ভীষণ রাগ হচ্ছে প্রভার উপর। শুভ বুঝতে পারে যদি সে এখন তার পরিবারকে সত্যি কথা না বলে তাহলে হয়তো তার প্রভা অন্য কারো হয়ে যাবে, যেটা শুভ কোনোদিন মেনে নিতে পারবে না। শুভ নিজের কাজ রেখে বাড়ির ভিতরে চলে যায়। প্রভা অনেক সময় ছাদে কাটিয়ে নিজের রুমে চলে আসে। এরপর আর বাইরে বের হয় না। প্রায় 2 ঘন্টা পর তার রুমের দরজায় কেউ নক করে। প্রভা গিয়ে দরজা খুলে দেয়। তার সামনে দাঁড়িয়ে আছে সুহা। সে প্রভাকে নিচে যেতে বলে। প্রভার নানু তাকে ডেকে নিয়ে যেতে বলেছে। প্রভা অবাক হয় সুহার কথা শুনে, কারণ তার নানু তার সাথে ভালো করে কথা বলে না। আর আজ সেই নানু তাকে ডেকে নিচে যেতে বলছে।
প্রভা কিছু চিন্তা করে নিচে চলে যায়। সেখানে সবাই তার জন্য অপেক্ষা করে আছে। সুভার পিছনে পিছনে নিচে নেমে যায় সিঁড়ি দিয়ে। নিচে নামার সময় সে দেখে বাড়ির সকলে তার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। প্রভা সবার আচরণে কিছুটা অবাক হয়। মেহমান সহ প্রত্যেকে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে দেখে যাচ্ছে তাকে। প্রভা খেয়াল করে সাইমা কান্না করে যাচ্ছে আর বাড়ির প্রত্যেকে গম্ভীর হয়ে তাকে দেখে যাচ্ছে। প্রভা তার নানুর কাছে এগিয়ে যাওয়ার আগে তার নানু তার কাছে চলে আসে। এরপর প্রভার গালে ঠাস করে একটা থাপ্পড় দেয়। প্রভা প্রথমে অবাক হয়ে নানির দিকে তাকিয়ে থাকে। এই মেয়ে, তোর কি লজ্জা করে না আমাদের বাড়ির মান সম্মান সব এক নিমেষে শেষ করে দিতে? তোর মা পালিয়ে গিয়ে সমাজের সকলের সামনে আমাদের অপমান করেছিল, আর এখন তুই করলি? তোর মা কি মারা যাওয়ার সময় তোকে নিয়ে মরতে পারলো না? তাহলে বেঁচে যেতাম আমি। প্রভা নানুর মুখে এমন কথা শুনে অবাক। তার চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে। তার ভীষণ কষ্ট হচ্ছে। নানু আজকে প্রথম তাকে থাপ্পড় দিয়েছে। প্রভা তার গালে হাত ধরে দাঁড়িয়ে থাকে। কিন্তু নানু তাকে কেন থাপ্পড় দিল, সে কি করেছে? সাইমা কান্না করা রেখে এগিয়ে আসে প্রভার দিকে। সাইমা এসে প্রভার গালে থাপ্পড় দিতে যাবে, এর আগে ওর হাত কেউ ধরে ফেলে। সাইমা পিছনে তাকিয়ে দেখে শুভ ওর হাত ধরে দাঁড়িয়ে আছে। শুভর চোখ রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ গিয়ে আগুন বের হবে। সাইমার ভয় করে শুভকে দেখে। শুভ সাইমার হাত শক্ত করে ধরে, যার ফলে সাইমার ব্যথা পায়। সাইমা, তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। অতিরিক্ত সাহস আমার একদম পছন্দ না। তোমাকে আগেই বলেছি যে প্রভার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার তুমি করবে না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনো নাই। এই শুভর বউকে থাপড় দেওয়ার কোনো অধিকার তোমার নাই। আরেকবার যদি এই হাত প্রভার দিকে ওঠে তাহলে এই হাত আমি ভেঙে ফেলবো। কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। শুভর ধমক শুনে সাইমার একটা শুকনো ঢুক গেলে শুভ সাইমার হাত ছেড়ে দেয়। এরপর প্রভার কাছে এসে ওর কাঁধে হাত রাখে। তখন রায়ানও নিচে আসে। আসলে এত সময় রায়ান ছাদে কাটিয়ে দিয়েছে, কিন্তু এখন নিচ থেকে মানুষের আওয়াজ শুনে সে নিচে আসে। সেখানে কি হচ্ছে তা রায়ান বুঝতে না পেরে সে চুপ থাকে। শুভর মুখে বউ কথাটা শুনে প্রভার হুঁশ ফিরে আসে। শুভ তাকে বউ বলে পরিচয় দিল সকলের সামনে। প্রভার কথাটা বিশ্বাস হচ্ছে না। তাহলে কি এই জন্য বাড়ির সবাই তার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে? দেখো, তোমাদের সকলকে আমাদের বিয়ের বিষয় না জানিয়ে আমি অন্যায় করেছি, কিন্তু এতে প্রভার কোনো দোষ নাই। সব দোষ আমার। আমি ওকে কলেজ থেকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করছি। প্রভা বিয়েটা করতে চাই নাই, কিন্তু আমি ওকে বাধ্য করেছি বিয়েটা করতে, কারণ আমি প্রভাকে ভালোবাসি। শুভর মুখে ভালোবাসি কথাটা শুনে বাড়ির সবাই শকড হয়ে যায়। সবার মুখে চিন্তার চাপ ফুটে ওঠে। শুধু প্রভা ছাড়া। প্রভা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে সত্যি শুভ তাকে ভালোবাসি বলছে। প্রভা এক দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ, তুমি যদি প্রভাকে ভালোবাসো তাহলে সেটা আগে কেন বলো নাই আমাদের? আর তুমি বিবাহিত হওয়ার পরে কেন সাইমার সাথে সম্পর্কে গেছো? এখন সাইমার কি হবে? আর সাইমার বড় ভাইয়ের সাথে সোহার বিয়ে। এখন যদি তারা সোহার বিয়ে না দেয় তাদের ছেলের সাথে, তাহলে কি হতে পারে তুমি কি জানো? আব্বু, আমি তোমাদের আগে বলি নাই, কারণ দাদি আমাকে বাধ্য করেছে নিজের ফিলিংস লুকিয়ে রাখতে। দাদি বলেছে যদি আমি প্রভাকে বিয়ে করি তাহলে উনি আত্মহত্যা করবেন। আর সাইমাকে আমি কোনো দিন ভালোবাসি নাই বা ওকে কোনো ধরনের ভালোবাসার কথা বলি নাই। তোমাদের জন্য বাধ্য হয়ে সাইমার সাথে আমার রিলেশন করতে হয়েছে, কিন্তু এখন আর আমাকে দ্বারা এসব সম্ভব না। আমি টায়ার্ড হয়ে গেছি। আমি শুধু প্রভাকে ভালোবাসি আর সারা জীবন প্রভার সাথে থাকতে চাই। যদি তোমরা আমাদের সম্পর্ক মেনে না নাও তাহলে আমি আমার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। আর যদি প্রভার বিয়ে অন্য কোথাও দেওয়ার চেষ্টা করো তাহলে আমার লাশ কাঁধে নেওয়ার জন্য তৈরি থেকো আব্বু। প্রভাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ও আমার জীবন। শুভর কথা শুনে বাড়ির সকলে চমকে যায়। সাইমার পায়ের জমি থেকে মাটি সরে যায়। শুভ প্রভার জন্য মারা যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, কিন্তু আজ অবধি তার জন্য এমন কথা
কখনো বলে নাই। তাহলে কি শুভ কোনোদিন সাইমাকে ভালোবাসে নাই, শুধু তার পরিবারের জন্য তার সাথে থাকতে বাধ্য হয়েছে? কিন্তু সাইমা শুভকে অনেক ভালোবাসে। শুভর প্রতিটা কথা প্রভার মন ছুঁয়ে যাচ্ছে। শুভ কখনো এত সাহস করে বাড়ির সবার সামনে এমন কথা বলবে তা বিশ্বাস হয় নাই প্রভার। তবে প্রভার ভালো লাগে শুভর এত সাহস দেখে। আজ মনে হচ্ছে সে সঠিক মানুষকে বিয়ে করেছে, ভুল কাউকে না। প্রভার মুখে হাসি ফুটে ওঠে। শুভ তার পরিবারের সাথে আরও কিছু কথা বলে। শুভর দাদি এই বিষয়ে মানতে রাজি হয় নাই, কিন্তু শুভর মা সে প্রভাকে প্রথম দিন থেকে পছন্দ করে। সাইমার ন্যাকামি তার কখনো সহ্য হয় নাই, আর সে জানে শুভ ছোটবেলা থেকে প্রভাকে পছন্দ করে। শুভ সকলের সামনে প্রভার হাত ধরে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে আসে। প্রভা এত সময় চুপ ছিল। শুভ রুমে এসে দরজা বন্ধ করে দেয়। প্রভা গিয়ে শুভকে জড়িয়ে ধরে। এরপর প্রভা অনেকবার শুভকে ভালোবাসি কথাটা বলে। এরপর শুভ আর প্রভা এক রুমে থাকে, কারণ শুভ বলে দেয় যে প্রভা তার বিবাহিত বউ, তারা আলাদা রুমে থাকবে না। আজকে শুভ আর প্রভার আবার বিয়ের অনুষ্ঠান হবে, বাড়ির সবাই ওদের মেনে নেয়। যদিও শুভর দাদি এই বিষয়ে রাজি না, কিন্তু বাড়ির সবার কথায় উনি সম্মতি দেয়। বিয়ে বাড়িতে সকলে উপস্থিত, কাজী বসে আছে। বাড়ির সিঁড়ি দিয়ে সকলে নিচে নিয়ে আসে প্রভাকে। নতুন বিয়ের সাজে তাকে অসম্ভব সুন্দর লাগছে। শুভ সেই দিকে তাকিয়ে আছে, তার চোখ যেন প্রভার উপর থেকে আটকে আছে। প্রভাকে সকলে নিচে নিয়ে আসে, বিয়ের আসরে শুভর পাশে বসিয়ে দেয়। এরপর কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। সকলে বিয়ে শেষ হলে আলহামদুলিল্লাহ বলে। সাইমা বিদেশে চলে যায় পড়াশোনা করতে, নিজের ক্যারিয়ার তৈরি করতে। সে নিজের ভুল বুঝতে পারে। সে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আর রায়ান নিজের বিজনেসের কাজে বিজি হয়ে যায়। তবে মাঝে মধ্যে ওর প্রভার সাথে কথা হয়। আর শুভ এখন রায়ানকে দেখে হিংসা করে না, বরং তারা ভালো বন্ধু হয়ে গেছে। আজকে শুভ আর প্রভার বাসর রাতে, যদিও ওদের এতদিনে বাসর হয়ে গেছে, তবে আজকে সকল নিয়ম মেনে আবার তাদের বাসর সাজানো হয়েছে। চারিদিকে হাজারো ফুলের মধ্যে বসে আছে প্রভা। প্রভার জীবন এত সুন্দর থাকবে সে কখনো ভেবে দেখে নাই। প্রভা অনেক সুখী, তার জীবনে শুভ এসেছে, যে তাকে ভালোবাসার সম্মান দিয়ে আগলে রেখেছে। প্রভার নিজের মা বাবার কথা মনে পড়ে, তারা সকলে হয়তো অনেক খুশি হতো। প্রভার ভাবনার মধ্যে শুভ রুমে প্রবেশ করে। প্রভা এগিয়ে গিয়ে শুভকে সালাম করে। শুভ প্রভার হাত ধরে উঠিয়ে নিজের বুকে জড়িয়ে নেয়। আপনার জায়গা পায় না, বরং আমার বুকে প্রভা। অনেক ভালোবাসি আপনাকে আমি। শুভ, আমিও আপনাকে অনেক ভালোবাসি।